আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর 28টা মিস কল দেখে আমি অবাক হয়ে গেলাম। ফোনটা ডাইনিং টেবিলের উপর উপুর করে রাখা ছিল। সাইমন যখন ওয়াশরুমে গেল ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে উঠল। সাধারণত আমি ওর ফোন ধরি না, আমরা একে অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, কিন্তু টানা 3বার ফোনটা ভাইব্রেট করার পর ভাবলাম হয়তো অফিস থেকে কোনো জরুরি কল এসেছে। পর্দা উল্টাতেই আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। স্ক্রিনে কোনো অপরিচিত নাম্বার নয়, জলজ্যান্ত ভেসে উঠেছে একটা নাম, রাফিয়া, আমার স্কুল জীবনের সবচেয়ে কাছের বান্ধবী। কলটা কেটে যাওয়ার পর কৌতূহল আর এক অজানা আশঙ্কায় আমি সাইমনের ফোনের লক স্ক্রিনটা খুললাম। সাইমনের পাসওয়ার্ডটা আমার জানা, আমাদের বিয়ের তারিখ। কল লকটা ওপেন করতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। একটা দুটো নয়, গত রাত 12টা থেকে সকাল 8টার মধ্যে রাফিয়ার মোট 28টি মিস কল। 28টা মিস কল! একটা মানুষের ফোনে তার বান্ধবীর 28টা মিস কল থাকার মানে কি? তাও আবার মধ্যরাতে। আমার আর সাইমনের বিয়ে হয়েছে 4 বছর, ভালোবেসে ধুমধাম করে বিয়ে করা। ঢাকার ধানমন্ডি এই ফ্ল্যাটটিতে আমরা বেশ সুখেই দিন কাটাচ্ছিলাম। সাইমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, আর আমি সংসার সামলানোর পাশাপাশি টুকটাক নিজের মতো করে থাকি। আমাদের এই সাজানো সংসারে রাফিয়ার যাতায়াত নিয়মিত। ডিভোর্সের পর রাফিয়া যখন মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমিই তখন আমাদের বাসায় ওকে নিয়ে এসেছিলাম। সাইমনও ওকে বোনের মতো শ্রদ্ধা করত, অন্তত আমিই তেমনই জানতাম। কি দেখছো ওভাবে? ওয়াশরুম থেকে বের হয়ে সাইমন তোয়ালে দিয়ে মুছতে মুছতে জিজ্ঞেস করলো। ওর গলার স্বর একদম স্বাভাবিক, কোনো অপরাধ বোধ বা ভয়ের লেশ মাত্র নেই। আমি ফোনটা ওর দিকে ঘুরিয়ে ধরলাম। রাফিয়ার নাম আর সেই 28টি মিস কলের লাল দাগগুলো স্ক্রিনে জ্বলজ্বল করছে। সাইমন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখের পলক স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পড়ল, কিন্তু পরক্ষণেই ও একটা মলিন হাসি হেসে বলল, ওহ, রাফিয়া ফোন করেছিল, আমি তো খেয়ালই করিনি। ও বোধহয় আবার কোনো ঝামেলায় পড়েছে। তুমি তো জানোই ডিভোর্সের পর ওর মানসিক অবস্থা কতটা অস্থির ঝামেলার। আমার কণ্ঠস্বর নিজের কানেই কেমন অচেনা ঠেকলো। ঝামেলা হলেও আমাকে ফোন না করে মাঝরাতে তোমাকে 28 বার কল করবে কেন? ওকে আমার বান্ধবী না তোমার? সাইমন তোয়ালেটা চেয়ারের উপর রেখে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রাখতে গিয়েও ও কি ভেবে হাতটা সরিয়ে নিল। অনন্যা, তুমি ভুল বুঝছো। রাফিয়া আসলে ওর এক্স হাজবেন্ডের ব্যাপারে আইনি পরামর্শ চাচ্ছিল আমার কাছে। আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারকেও চেনে, তাই হয়তো আইনি পরামর্শ। রাত 2টায় হয়। আমি ওর কথা কেড়ে নিলাম। আর একটা মানুষ যখন উত্তর দিচ্ছে না, তখন পরপর 28 বার কল করা কি শুধুই পরামর্শ নেওয়ার জন্য? সাইমন, আমাকে বোকা ভাবা বন্ধ করো। সাইমন এবার একটু বিরক্ত হওয়ার ভান করলো। তুমি তিলকে তাল করছো অনন্যা। রাফিয়া বিপদে পড়ে ফোন করেছে, আর তুমি সেটা নিয়ে পরকীয়ার গন্ধ খুঁজছো? ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি শক্ত গলায় বললাম, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে ও অন্য কিছু হওয়ার চেষ্টা করছে। সাইমন। তারপর সাইমন অফিসে চলে যাওয়ার পরও আমার মনের ভিতর ঝড় থামলো না। ড্রয়িং রুমের সোফায় বসে আমি শুধু ভাবছিলাম, কোথায় ভুল হলো? সাইমন কি সত্যিই আমার আড়ালে রাফিয়ার সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কাঁপতে থাকা হাতে ফারিয়ার নম্বরে ডায়াল করলাম। রিং হতে হতেই বুকটা টিপ টিপ করছিল। 3বারের মাথায় ও ফোনটা ধরলো। ওপাশ থেকে রাফিয়ার ঘুম জড়ানো কণ্ঠে ভেসে এলো, হ্যালো সাইমন, তুমি এতক্ষণে ফোন করলে? কাল রাতে আমি কতটা ভয়ে ছিলাম তুমি জানো? কথাটা শেষ হওয়ার আগেই রাফিয়া থেমে গেল। হয়তো খেয়াল করেছে যে ফোনটা সাইমন করেনি, কারণ ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। আমি গভীর একটা শ্বাস নিয়ে বললাম, সাইমন অফিসে গেছে রাফিয়া, আমি অনন্যা বলছি। ওপাশ থেকে সম্পূর্ণ নীরবতা, শুধু রাফিয়ার ভারী শ্বাসের শব্দ পাচ্ছিলাম। যে মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে, সে আজ একটা শব্দও উচ্চারণ করতে পারছে না। কাল রাতে সাইমনের ফোনে তোমার 28টা মিস কল দেখলাম। দৃঢ় গলায় বললাম, বলবে একটু কি এমন জরুরি দরকার ছিল যে আমার স্বামীকে তোমার মাঝরাতে 28 বার কল করতে হলো? রাফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু পরিষ্কার করে নিল। তারপর একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আরে অনন্যা, তুই আসলে কাল রাতে আমার ফ্ল্যাটের নিচে কিছু বখাটের ছেলে ঝামেলা করছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে। তোকেই ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তুই তো ঘুমাচ্ছিস। সাইমন ভাইয়া তো এসব ব্যাপারে বেশি সাহসী, তাই ওনাকে। মিথ্যা বলিস না রাফিয়া। আমার চিৎকার ড্রয়িং রুমের দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। তুই ভয় পেলে পুলিশকে ফোন করতি, তোর বাড়ির গার্ডকে ডাকতি। সাইমনকে 28 বার কল করার কোনো যৌক্তিকতা নেই। আর সাইমনকে যদি ভাইয়াই ভাবিস, তবে ও ফোন ধরার আগে ওপাশ থেকে হ্যালো সাইমন বলে ওভাবে অধিকার খাটিয়ে কথা বলতি না। রাফিয়া এবার আর কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করলো না। ওপাশ থেকে ও ঠান্ডা গলায় বলল, অনন্যা, তুই যা ভাবছিস তা নয়। তুই শুধু শুধু একটা সিন ক্রিয়েট করছিস। আমি সিন ক্রিয়েট করছি না রাফিয়া, আমি শুধু আমার 4 বছরের বিশ্বাসের শেষ সীমানাটা দেখছি। এইটুকু বলেই আমি ফোনটা কেটে দিলাম। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইলো, কিন্তু আমি তা চেপে রাখলাম। কাঁদতে কাঁদতে ভেঙে পড়ার সময় এটা নয়। আমাকে সত্যিটা জানতেই হবে। সাইমন আর রাফিয়া আমার জীবনের সবচেয়ে বিশ্বাসের দুটো মানুষ। এই দুটো মানুষ কি সত্যিই আমাকে জীবন্ত কবর দেওয়ার আয়োজন করছে? বিকেলের দিকে সাইমন যখন অফিস থেকে ফিরলো, ওর হাতে একটা শপিং
ব্যাগ। আমার পছন্দের ধানমন্ডির সেই বিখ্যাত পেস্ট্রির দোকান থেকে কেক এনেছে। আমার রাগ ভাঙানোর এই সস্তা চেষ্টা দেখে আমার ঘেন্না ধরে গেল। আমি সোফা থেকে উঠে ওর মুখোমুখি দাঁড়ালাম। কোনো ভঙ্গিতা না করেই বললাম, সাইমন, আমি আগামী পরশুদিনের জন্য চিটাগাং এর টিকিট কেটেছি। আমার শরীরটা তেমন ভালো না, ওখানে কয়েকদিন থাকবো। সাইমনের চোখে এক পলকের জন্য স্বস্তির আভাস ফুটে উঠলো, যা ও আড়াল করতে পারলো না। ও হাসি মুখে বলল, আচ্ছা ভালোই তো, ঘুরে এসো, তোমারও একটু চেঞ্জ দরকার। আমি মনে মনে হাসলাম। এই স্বস্তিটাই আমি ওকে দিতে চাচ্ছিলাম, কারণ আমি চিটাগাং যাচ্ছি না। আমি দেখতে চাই আমি এই বাসা থেকে বের হওয়ার পর সাইমন আর রাফিয়ার আসল রূপটা কেমন করে বেরিয়ে আসে। লাগেজটা হাতে নিয়ে যখন ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালাম, সাইমন আমার কপালে একটা হালকা চুমু খেলো। ওর চোখে মুখে এক অদ্ভুত মায়াবী বিদায়ের অভিনয়। পৌঁছেই ফোন দিয়ে অনন্যা, আর সাবধানে যেও, ও বলল। আমি শুধু একটা ম্লান হাসি দিয়ে বিদায় নিলাম। ঠিক বিকাল 4টায় আমি ধানমন্ডির এই ফ্ল্যাট থেকে বের হয়েছিলাম, কিন্তু আমি গাবতলী কিংবা সায়দাবাদ যাইনি। সোজা চলে গিয়েছিলাম আমাদের বাসার ঠিক 3 গলি পরের একটা ছোট্ট কফি শপে। সেখানে বসে সময় গুনছিলাম। ঘড়ির কাঁটা যখন রাত 8টা ছিল, তখন আমি একটা উবার ডেকে আবার আমার নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার কাছে আমাদের ফ্ল্যাটের একটা অতিরিক্ত চাবি সবসময় থাকে। সাইমন ভেবেছে আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাসের সিটে ঘুমাচ্ছি। ও ধারণাও করতে পারিনি যে ওর সাজানো বিশ্বাসের তাসের ঘরটা ভাঙার জন্য আমি ঠিক দরজার ওপাশেই দাঁড়িয়ে আছি। লিফটের 4 নম্বর বোতামটা চেপে যখন আমাদের ফ্লোরে নামলাম, করিডোরটা একদম নিস্তব্ধ। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে চাবিটা তালার ভিতর ঢোকালাম। হাতটা সামান্য কাঁপছিল, কিন্তু মনের ভিতরের ক্ষোভ আর জেদ আমাকে শক্ত করে রাখলো। খুব ধীরে নিঃশব্দে দরজাটা খুললাম। ড্রয়িং রুমের লাইটগুলো নেভানো, শুধু ভেতরের বেডরুম থেকে মৃদু আলোর একটা রেখা ড্রয়িং রুমের মেঝেতে এসে পড়েছে। সেই সাথে ভেসে আসছে একটা চেনা হাসির শব্দ, যে হাসিটা আমি 4 বছর ধরে ভালোবেসে এসেছি, আর যে হাসিটা আমার স্কুল জীবনের অজস্র স্মৃতির অংশ। আমি পা টিপে টিপে শোবার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা পুরো আটকানো ছিল না, সামান্য ফাঁক ছিল। ভিতরের দৃশ্যটা দেখে আমার পুরো শরীর যেন এক মুহূর্তে বরফ হয়ে গেল। সাইমন বিছানায় আধশোয়া হয়ে আছে, আর ওর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে রাফিয়া। রাফিয়ার গায়ে আমারই একটা সুতির শাড়ি, যেটা আমি গত ঈদে কিনেছিলাম। সাইমন ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলছিল, অনন্যাকে চিটাগাং পাঠিয়ে ভালোই হলো, তাই না? অন্তত আগামী 4-5 দিন আমাদের আর কোনো লুকোচুরি করতে হবে না। রাফিয়া আলতো করে সাইমনের গালে হাত দিয়ে বলল। কিন্তু ও যেভাবে কাল জেরা করছিল, আমার তো ভয়ই লেগে গিয়েছিল। মেয়েটা না সত্যি বড্ড সন্দেহবাতিকগ্রস্ত হয়ে উঠেছে দিন দিন। আরে ছাড়ো তোর কথা, সাইমন তাচ্ছিল্য সুরে বলল। অনন্যাকে হ্যান্ডেল করা কোনো ব্যাপারই না। দুটো মিষ্টি কথা আর একটু নাটক করলেই ও গলে জল হয়ে যায়। ও চিরকালই একটু বোকা। আমার চোখের কোণে 1 ফোঁটা জলও নামলো না। 4 বছরের সংসার, হাজারটা স্মৃতি, আর একটা গভীর বন্ধুত্ব, সবকিছু যেন এক পলকে পুড়ে ছাই হয়ে গেল। আমার বুকের ভিতরে যে কান্নাটা দলা পাকিয়ে আসছিল, সেটাকে জোর করে চেপে আমি পকেট থেকে ফোনটা বের করলাম। ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ডিং চালু করলাম। তারপর দরজাটা এক ঝটকায় পুরোটা খুলে ভিতরে ঢুকে লাইটের মেইন সুইচ অন করে দিলাম। হঠাৎ তীব্র আলোয় দুজনেই চমকে উঠে সিটকে আলাদা হয়ে গেল। সাইমন বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। ওর মুখের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে শুষে নিয়েছে কেউ। রাফিয়া অপ্রস্তুত হয়ে শাড়ির আঁচল টানতে টানতে বিছানার এক কোণে কুঁকড়ে গেল। অনন্যা, তুমি তো চিটাগাং। সাইমনের গলা কাঁপছিল। ও তোতলাতে তোতলাতে শুরু করলো। আমি কোনো কথা না বলে ফোনটা ওদের দিকে তাক করে রাখলাম। ভিডিও রেকর্ডিং চলছে। অনন্যা প্লিজ, তুই যা দেখছিস তা নয়। আমি আসলে রাফিয়া কেঁদে ফেলার ভান করে এগিয়ে আসতে চাইলো। খবরদার রাফিয়া, এক পাও এগোবি না। আমার কণ্ঠস্বর এতটাই ঠান্ডা আর ধারালো ছিল যে ও থমকে দাঁড়িয়ে গেল। আমার শাড়িটা গায়ে দিয়ে আমারই বিছানায় বসে এই নাটকটা করতে তোর একটুও ঘেন্না করলো না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি? সাইমন এবার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলল। অনন্যা, মাথা ঠান্ডা করো। আমি স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, কিন্তু প্লিজ ফোনটা নামাও, আমরা বসে কথা বলতে পারি। কথা বলার আর কিছু বাকি নেই সাইমন। আমি ভিডিওটা বন্ধ করে ফোনটা ব্যাগে রাখলাম। গত 4 বছর ধরে যাকে আমি স্বামী ভেবেছি, সে আসলে একটা মেরুদণ্ডহীন প্রতারক। আর যাকে বোন ভেবে আশ্রয় দিয়েছিলাম, সে একটা বিষাক্ত সাপ। আমি আর এক মুহূর্ত ওই ঘরে দাঁড়ালাম না। ড্রয়িং রুমে এসে আমার লাগেজটা আবার হাতে নিলাম। সাইমন আমার পেছন পেছন ছুটে এলো, আমার হাত ধরার চেষ্টা করলো। অনন্যা প্লিজ যেও না, একটা সুযোগ দাও। আমি রাফিয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দেবো, প্রমিস। আমি ওর দিকে ঘুরে তাকালাম। আমার চোখে তখন আর কোনো কান্না ছিল না, ছিল তীব্র ঘৃণা। যে মানুষটা আমার অনুপস্থিতিতে কয়েক ঘন্টার মধ্যে একটা মেয়েকে আমার বিছানায় নিয়ে আসতে পারে, তার কোনো প্রমিসের মূল্য আমার কাছে নেই। এই ভিডিওটা খুব জলদি আমাদের ডিভোর্সের নোটিশের সাথে তোমার আর রাফিয়ার পরিবারের কাছে পৌঁছাবে। আর ঢাকার এই ফ্ল্যাটটা আমার বাবার টাকায় কেনা সাইমন। আমি কালই আমার আইনজীবীকে পাঠাচ্ছি। আগামীকাল সকালের মধ্যে যেন তোমাকে আর তোমার এই সস্তা সঙ্গিনীকে আমার বাসায় না দেখি। দরজাটা জোরে টেনে আমি বের হয়ে এলাম। লিফটে যখন নিচে নামলাম, তখন বাইরের রাতের ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগলো। আমার খুব হালকা লাগছিল। হ্যাঁ, আমার বিশ্বাস ভেঙেছে। আমার 4 বছরের সাজানো সংসার শেষ হয়ে গেছে, কিন্তু আমি হেরে যাইনি। একটা মিথ্যা আর প্রতারণার চাদর টেনে বাঁচার চেয়ে সত্যিটা জেনে মুক্ত হওয়া অনেক ভালো। জীবন